বলা হয়েছিল তুই যাতে কোনোদিন লিখতে না পারো সেটা আমরা দেখব। তখন আমি বলেছিলাম আমি লিখবো এবং লিখেই বেঁচে থাকবো। লিখে বেঁচে থাকা কমপ্লিট আর কি। হ্যাঁ, লিখে বেঁচে থাকা কমপ্লিট। সন্দীপ ডকুমেন্টারিও করে ফেললো, আর কি থাকতে পারে। ভদ্রলোক হলে এখন মানে মানে মারা যাওয়া উচিত। মানে মানে মারা না যাও, লেখাটাকে আর কি আর লিখবে কিনা এখন ভাবতে পারো আর কি। লেখক তো আমি হলাম অনেক পরে, কিন্তু শৈশব থেকে পড়ার যে কি দুর্মর নেশা ছিল সে আমি বলতে পারি না। পড়ার নেশা আমাদের বাড়িতে মোটামুটি ছিল, মাকে কখনো বই ছাড়া দেখিনি। বাবা পড়তেন, খুব ফাস্ট পড়তেন, আমিও খুব তাড়াতাড়ি পড়তে পারতাম। দিদিমাকে মানে আমার বাবার দিকে বা মার দিকে সকলকে পড়তেই দেখেছি। বইয়ের মধ্যেই আমরা বড় হয়েছি। যা পেতাম তাই পড়তাম বলবো না, কেননা দিদিমার খুব সিলেক্টিভ কালেকশন ছিল, মারও তাই ছিল। আর একটা জিনিস মা খুব করে বলতেন, কঠিন জিনিস আগে পড়ো। 10-11 বছর বয়সে মা বলতেন তুমি যদি এখন মাইকেল, হেমচন্দ্র, নবীনচন্দ্র এসব না পড়ো, পরে পড়তে পারবে না। কাজেই যাকে বলা হয় বাংলা সাহিত্যের ক্লাসিক্যাল লেখা, তা অনেক ছোট বয়স থেকেই পড়তে শুরু করি। এই পড়তে 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 শব্দের ওপর অসম্ভব একটা ঝোঁক আসে, শব্দ খুঁজে খুঁজে পড়ার। যে শব্দ স্ট্রাইক করতো সে শব্দ আমি নোট করে রাখতাম। আমার বাবার কোনো কবিতায় ছিল রক্তোৎসব, সে শব্দটা আমি অনেক জায়গায় ব্যবহার করেছি। আর অক্লান্ত কৌরব, এটা তো বাবার লেখা থেকেই নিয়েছিলাম। বাবা খুব সংস্কৃতাইজড এরকম শব্দ ব্যবহার করতেন, যদিও তিনি পটলডাঙ্গার পাঁচালী লিখেছিলেন, এগুলো ব্যবহার করতেন। কবিতা টবিতায় অনেক আছে। আর যেটা হয়েছিল, একই সঙ্গে প্রচুর বড়দের কাছে গল্প শোনা, এই সমস্ত ছড়া প্রবাদ শোনা, স্মৃতিকথা শোনা। আজও আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আত্মজীবনী। কলকাতায় যখন ইন্টারমিডিয়েট পড়ছিলাম, 43 সালে বেঙ্গল ফেমিন হয়, তার রিলিফের কাজে স্টুডেন্ট সেকশনের সঙ্গে আমিও যুক্ত ছিলাম। তখন আমাদের এসএফআই বলা হতো না, ওটাকে গার্লস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বলা হতো। খুবই তখন উদ্বোধিত হয়েছিলাম। সেই সব সময় কিন্তু জবানবন্দি হচ্ছিল, তারপরে 45 টাইপে নবান্ন হয়। আমার সঙ্গে বিজন ভট্টাচার্যের পরিচয়ও ছিল না, আমি সব নাটক দেখিনি। 47 সালে আমার সঙ্গে বিজনের বিয়ে হয়। বিজন কমিউনিস্ট পার্টি, তখন তো একটাই কমিউনিস্ট পার্টি, অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তার সঙ্গে যুক্ত। আর বিজন তখন খুবই বিখ্যাত নাম। আমার জীবনে এটাও সত্যি কথা যে আমি কোনো দিন কোনো থিওরি পড়িনি, না মার্কস না লেনিন, অনেক পরে না মাও সেতুং, কিচ্ছু পড়িনি। প্যারেন্ট পার্টির প্রতি একটা মানসিক আনুগত্য ছিল। তেভাগার কথা খানিক খানিক তো জানতামই। সে একটা সময় ছিল 48-49, যেটাকে রন্দিবাইট পিরিয়ড বলা হয়। বিজন বাড়িতে থাকতে পারতো না, ভোরবেলা চলে যেত, রাত্রিরে আসতো। এসব সময়গুলো শেয়ার করেছি এবং অদ্ভুত কিছু করছি বলে মনে করতাম না। অথচ আমার স্বামী কমিউনিস্ট বলে আমি যখন সেন্ট্রাল গভর্নমেন্টের ওই ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল পোস্ট অ্যান্ড টেলিগ্রাফসে কাজ পাই, তখন আমার চাকরি যায়। লিখতাম এটা ওটা সেটা, গল্প টল্প, সচিত্র ভারতেও লিখেছি, টাকা পেতাম, টাকাটাই দরকার ছিল। ঝাঁসি রানীর কাজ যখন করতে আরম্ভ করি, সেটাই আমার প্রথম বই। এই সময় একটা আমাদের খুব দুর্দিনের সময়, প্রথমে বিজন গেলেন, তারপরে আমি আর বাপ্পা গেলাম, আমরা বম্বে চলে যাই। কথা ছিল কে আব্বাস কোনো চিত্রনাট্য লেখাবেন বা কিছু, শেষ অবধি বিজন জীবনকন্যার গল্পের বেসিসটা রেখে এইরকম, যাই হোক, নাগিন লিখে ফিরে এলেন।
নাগিন লিখে সেদিন আমরা 5,000 টাকা পেয়েছিলাম। বম্বেতে থাকার সময় আমার বড় মামার বাড়িতে ওর খুব ভালো লাইব্রেরি ছিল। উনি শচীন চৌধুরী, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলির ফাউন্ডার এডিটর, সেদিন নাম ছিল ইকোনমিক উইকলি। ওর বাড়িতে আমি সাভারকারের 1857 বইটা পড়ি। ওই বইটা পড়ে ইন্সপায়ার্ড হয়ে ফিরে এসে ডক্টর প্রতুল গুপ্তকে গিয়ে বললাম আমি ঝাঁসির রানীর জীবনী লিখব। উনি আমাকে এন্টার বই দিয়ে বিবলিওগ্রাফি করে দিয়ে সাহায্য করলেন। তারপরে ন্যাশনাল লাইব্রেরিতে যেতে শুরু করলাম, এক্সটেন্সিভ নোট নিচ্ছি, লিখছি, প্রায় 100 পাতা লিখলাম। লেখার পরে আমার মনে হলো কিচ্ছু হচ্ছে না, সেই 400 পাতায় ছিঁড়ে ফেলে দিলাম। তারপরে আমার মনে হলো আমাকে ওইসব জায়গায় যেতে হবে, গিয়ে দেখতে হবে, জানতে হবে। তা সেই সময় আহমেদাবাদে হিস্ট্রি কংগ্রেস হচ্ছিল, প্রতুলবাবুর সহায়তায় আমি তার মেম্বার হলাম। বাপ্পা ছোট্ট, বাপ্পাকে বিজনের কাছে রেখে বিজন খুবই সহায়তা করেছিলেন। আর যেতে আসতে আমার কত টাকা লাগবে ভিক্ষে শিক্ষে করে টাকা তোলা হলো। দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি এখনকার পত্রভারতীর ত্রিদীপের বাবা, দীনেশবাবু টাকা দিয়েছিলেন। একজন ডাক্তার ছিলেন গোবরা অঞ্চলে, তিনি টাকা দিয়েছিলেন। আমার বড় মামাও কিছু টাকা দিয়েছিলেন। ওখানে যাওয়ার পর আমি যে ওদের গান গাথা রায়সো বলতো ওরা, সেই সব, তারপরে বুন্দেলখণ্ড কা সংক্ষিপ্ত ইতিহাস, এই সব হিন্দি ভাষায় বই টই ইত্যাদি জোগাড় টোগাড় করে যখন পড়লাম, আমার তখন যা মনে হয়েছিল আজও তাই মনে করি, লিখিত ইতিহাস তাকে আমি অস্বীকার করি না, কেন তাতে সমস্ত ডেটা স্ট্যাটিস্টিক্স ডে টু ডে সব ঘটনাগুলি পাওয়া যায়। আসল ইতিহাসটা থাকে দুটো ছাপা লাইনের মধ্যেখানে সাদা জায়গাটা, সেটা যেটা লোকবৃত্তের ইতিহাস। এবং ঝাঁসি রানী সম্পর্কে তো আমি বইয়েও লিখেছি, যদি সেখানকার লোকরা 150 বছর পরেও একদম সাধারণ লোক, তারা যদি তার সম্পর্কে এরকম ভাবতে পারে যে তিনি পাথর ছুঁয়ে দিলে সেটা ফৌজ হয়ে যেত, কাঠ ছুঁয়ে দিলে সেটা তরোয়াল হয়ে যেত, পাহাড়কে ছুঁয়ে দিলেন ঘোড়া হয়ে গেল, এইভাবে যদি তাকে শ্রদ্ধা করতে পারে, তাহলে ছাপা ইতিহাসে থাকে কয়েকটা নাম। কিন্তু রানীর চরিত্র, তার ওই যে পুরনো মারাঠি জীবনী, এটা ওটা সেটা, রানীর ভাইপোর সঙ্গে আলাপ হয়েছিল, আরও যা লোকবৃত্ত ইত্যাদি, এগুলো ইংরেজিতে ছাপা সোর্স নয়। এগুলো সংগ্রহ করার পরে আমার মনে হলো, আজকের ভাষায় হলে বলতাম, তার মতন র্যাডিক্যাল আর কি ছিলেন উনি। ঘোড়ায় চড়া, নানা রকমভাবে সেই তরোয়াল চালানো শেখা, এইসব করেন। উনি মেয়েদের নিয়ে একটা ফৌজ তৈরি করেন, কারণ উনি জানতেন যে ইংরেজ ছেড়ে দেবে না, একটা মার আসবে। আর ওর ডাইনে বাঁয়ে যারা ছিলেন তারা সবাই মুসলিম, মস্ত বড় গোলন্দাজ গোলাম গওস খাঁ বা খুদা বক্স, এদের নাম তো আমরা পাই। বীরত্ব আমাকে চিরকালই খুব অনুপ্রাণিত করে। কোনো স্বার্থের কথা না ভেবে কেউ নিজের জীবন দিচ্ছে, এটা আমাকে চিরকালই খুব অনুপ্রাণিত করে। আমার লেখাতে যে রাজনীতি এসেছে সেটা আমার অনুসন্ধান না, যে অনুসন্ধান আমি নিরন্তর করি লোকবৃত্তের ইতিহাস। মহাশ্বেতা দেবীর পড়াশোনা শুরু হয় ঢাকার ইডেন মন্তেসারিতে, তারপর মেদিনীপুর মিশন স্কুল, 1936 থেকে 38 শান্তিনিকেতনে, তারপর আবার এখানে আসেন বিএ অনার্স পড়তে। মাঝের সময়টুকু কলকাতায় পড়াশোনা, বেলতলা গার্লস স্কুল এবং আশুতোষ কলেজ। এলো বুঝি কাছে গোধূলি লাগন রে, বিবাহের রঙে রাঙা। সেদিনের শান্তিনিকেতনে সবকিছুই আনন্দে ভরে রাখত। শান্ত গম্ভীর স্তব, তার সুর আমার মনে সমীহ এনে দিত। চাইতাম গাছগুলির দিকে, ওরাই তো বনস্পতি। রবীন্দ্রনাথের সময় শান্তিনিকেতন স্বাধীনতা দিত, প্রশ্রয় দিত। আবার এই সময় ও নিয়ম মেনে চলার ভালো দিকটা কোনো বক্তৃতা দিয়ে শেখাতো না, প্রত্যহের জীবন দিয়ে শেখাতো।
সেই শান্তিনিকেতন নিত্যই স্মরণ করি। নিরন্তর আনন্দের সঙ্গে কাজ করে চলা শিক্ষা ওখানেই, আর দায়িত্ববোধ শেখাতো শান্তিনিকেতন। প্রকৃতিকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে শেখাতো, আরো বড় বড় জিনিস শেখাতো। মানে খুব বড় চিন্তাদর্শ স্বভাবে পুঁতে দিত গাছের মতো। অলডাস হাক্সলি লিখেছিলেন, রবীন্দ্রনাথের মস্ত অবদান তাঁর শিশু শিক্ষা ভাবনা। এ ভাবনাকে তিনি বাস্তব রূপ দিয়েছেন। ছোটদের যত ভালো জিনিস শিখিয়েছেন তার অন্ত হয় না। মনের চোখগুলো খুলে দাও। চিত্র, সঙ্গীত, স্থাপত্য, সংস্কৃতি ও সৌন্দর্য এসব দেখতে শিখুক মনের চোখ। এসব আজ বুঝি, আর এটাও বুঝি যে আমি হলাম, তার মূলে পরিবারের অবদান, বিয়ের পরের জীবন এসবই আছে। শৈশবের ওই আশ্চর্য 3টি বছরও আছে। তিনি পিপাসিত হতে শিখিয়েছিলেন। তাই আমি এমন তীব্র তৃষ্ণায় জীবনকে পান করতে শিখেছি, প্রকৃতিকে ভালোবাসতে শিখেছি, আর শিখেছি সংকীর্ণতা রহিত হতে, স্বকীয় ও স্বাধীন হতেও শিখিয়েছিলেন। জীবনের শুরুতে দারিদ্র্য থেকে মুক্তি পেতে মহাশ্বেতা নানা পেশা খুঁজে নিয়েছিলেন। রং সাবান বিক্রি, রঙের গুঁড়ো ফেরি করা, ছাত্র পড়ানো ইত্যাদি করেছেন। 1948-49 পদ্মপুকুর স্কুলের প্রাতঃ বিভাগে শিক্ষকতা করেন। তারপর রমেশ মিত্র বালিকা বিদ্যালয়ে অস্থায়ী শিক্ষিকার চাকুরি। কেন্দ্রীয় সরকারের পোস্টাল অডিটে আপার ডিভিশন ক্লার্কের চাকুরি করেছেন কিছুদিন। প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে 1963-তে ইংরেজিতে MA পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরের বছরই অধ্যাপনার কাজ পেয়ে যান বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। উনিশশো 1957-তে প্রথম উপন্যাস নটি প্রকাশিত হয়। ভারতে 1857-র মহাবিদ্রোহ এবং তার পটভূমিকায় মহাশ্বেতা লিখলেন মতি ও ক্ষুধা বাক্সের প্রেম কাহিনী। আমার নিজের লেখার আমি সব থেকে নির্মোহ বিচারক। সেখানে আমি একটা জিনিসই পাঠকদের বুঝতে বলি, এখন তো রচনাবলী বেরোচ্ছে, সমগ্র রচনাবলী, যে আমি লিখতে 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 শিখেছিলাম। সব জিনিসই তো শিখতে হয়। লিখতে 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 এমন একটা জায়গায় গেলাম, প্রথম যে এরকম কনসাস প্রচেষ্টা, সেটা আমি বলবো অমৃত সঞ্চয় উপন্যাসে। কতকগুলি নারী মূর্তি, ছেঁড়া কাপড়ে শরীরের অর্ধেক ঢাকা পড়ে না, রুগ্ন কঙ্কাল সার দেহ, উন্মোচিত বক্ষ, রুক্ষ তৈলহীন চুল কানের পাশ দিয়ে সর্বনাশের মতো ঝুলে থাকে, ভয়ঙ্কর চোখে দৃষ্টি, অমানুষিক। সে চোখে জ্বালা নেই, দেশ নেই, মায়া নেই, মমতা নেই, শুধু তাকিয়ে থাকা, আশ্চর্য ক্ষুধা নিয়ে তাকিয়ে থাকা। ম্যাকমোহন দেখেছেন দিনের বেলায় এরা ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকে, নয়তো দগ্ধ ভস্মীভূত বাসস্থানের মাটি খুঁচোয় খোঁজে, তারপর মাথায় হাত দিয়ে চুপ করে বসে থাকে, কথা কয় না। আধার মানিকে যে জায়গার কথা লিখছি সেই জায়গার এই লোকবৃত্তে ব্যবহৃত শব্দাবলীর প্রতি আমার ভীষণ ঝোঁক। আর আমি যদি খুব প্রভাবিত হয়ে থাকি তাহলে আমি বলবো মুকুন্দরাম চক্রবর্তীর কবি কঙ্কন চণ্ডীতে ব্যাদখণ্ড আমাকে এতই মোহিত করে, আজও আমি তার কাছে খুব ঋণী হয়ে আছি। আমি একসময় সমগ্র মুকুন্দরামের কাজটা, ব্যাদখণ্ড বণিকখণ্ড দুটোই সহজে গদ্য অনুবাদ করেছিলাম। এই করতে করতে তারপরে এলো কবি বন্ধঘটি গাঁয়ের জীবন ও মৃত্যু, পড়লে বোঝা যাবে।
যেটাতে আমি ওই সময় রেখে মিলিয়ে রেখে কিভাবে চেষ্টা করেছি। বিভিন্ন লেখার জন্য বিভিন্ন স্টাইল করতে হয়। দ্রৌপদী গল্প আর কোনোভাবেই লেখা যেত না। দ্রৌপদী তো একদম অন্যভাবে লিখেছিলাম। সেই বছরই লিখি স্তনদায়িনী। স্তনদায়িনী স্টাইল একেবারেই অন্যরকম। এর আগে আমি অনেক অনেক লেখা লিখেছি, এর পরেও অনেক লেখা লিখেছি। অষ্টাদশ শতকের ব্যাকগ্রাউন্ডে লিখেছিলাম খইমালা, দেওয়ানা খইমালা। আবার তার অনেক আগে একাদশ শতকের ব্যাকগ্রাউন্ডে লিখেছিলাম রোমথা। একটা ইতিহাসের একটা সময়কে পুনর্নির্মাণ করতে আমার কোনো কষ্ট হয় না। হাজার চৌরাশির মা ওইভাবে লেখা সম্ভব ছিল না। হাজার চৌরাশির মা যেভাবে লেখা সম্ভব ছিল তাই লিখেছিলাম। আমি নকশাল আন্দোলন সম্পর্কে যে অনেক কিছু জানতাম তা না, তো যেটা আমাকে প্রাণিত করেছিল যে একটা স্লোগান দেয়ালে লিখলে তারা গুলি খাবে, জেনেও তারা স্লোগান লিখত। আর তারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করেনি। এখন তো সমস্ত দেশের যে অবস্থা, এই ভোটের রাজনীতি করতে করতে গিয়ে সবগুলো পার্টি মিলে নিজেদের ভোটের হিসেবটা করে গুজরাটের ব্যাপারে তারা না গেল সেখানে, না মুখোমুখি হলো, না কোনো ব্যবস্থা করলো, কিন্তু ভারতের ইতিহাসের অন্ধকারতম জিনিস ঘটে গেল। সেখানে তাদের কারো মুখ দেখা গেল না। হাজার চৌরাশির মা লেখার পরে মেজর কাজ করি অরণ্যের অধিকার। এখন ম্যাকলাস্কিগঞ্জে আমি প্রতি বছর 2-3 বার করে যেতাম বলে 1963 থেকে 1975 পর্যন্ত আমি প্রতি বছরই গেছি। তখন সেখানে নিশ্চয়ই আমি প্রচুর হেঁটেছি। বন্ডেড লেবার দেখলেও তার ডিটেলস আমি বুঝতে পারতাম, সবটা পরে পড়ে পড়ে জেনেছি। এই অবস্থা। দৌলতী গল্পে যে লিখেছি এই কাঁধে ধান দিয়ে তুলে দেয়া, সেই সময় দেখি। ইনফ্যাক্ট তখনকার যে সেই অরণ্য প্রাণতা, অরণ্য বিষয়ে ভীষণ ভালোবাসা, এগুলো অরণ্যের অধিকারে এসেছে। অরণ্যের অধিকার লেখার পটভূমিকা হলো যে শান্তি চৌধুরী যিনি ছবি করতেন, তিনি আমাকে কুমার সুরেশ সিংয়ের ডাস্ট স্টর্ম অ্যান্ড হ্যাঙ্গিং মিস্ট বইটা দিয়ে বলেছিলেন বিরসার ওপর একটা কিছু লিখতে। উনি ডকুমেন্টারি করবেন বা ফিচার ফিল্ম করবেন একটা কিছু। তাতেই প্রাণিত হয়ে আমি প্রথম শারদীয় উল্টোরথে একটা বিরসা মুন্ডা নামে একটা ছোট করে লিখি, কিন্তু তারপরে মনে হলো সাবজেক্টটা অনেক বড়। অরণ্যের অধিকার লেখার সময় যেটা এসেছে সেটা হচ্ছে আমার চোখে দেখা অরণ্য, ফরেস্ট অ্যাক্ট তখন কি ছিল, ওদের যে ঢুকতে দিত না, এসব তো ছিলই, বিরসা ছিল, কিন্তু ওই জনজীবনকে আমি খুব কাছ থেকে দেখেছি। এবং অরণ্যের অধিকার বই হয়ে বেরোয় 77 সালে। 77 গেল, 78 গেল, বইটার একাধিক এডিশন হলো। 79 সালে এই বই একাডেমি পুরস্কার পেল। যখন একাডেমি পুরস্কার পায় তখন একটা বইও বাজারে নেই, কারণ ওটার এডিশন ফুরিয়ে গেছে। আমি 75 সালে এই দ্বিতীয় জীবন পরিত্যাগ করে যখন চলে আসি, মৈত্র ঘটক যেটা ভূমিকায় লিখেছে আমার পরিচিতি দিতে, ও ঠিকই লিখেছে, সেই আমি সম্পূর্ণ ফ্রি হলাম। মধ্যবিত্ত জীবনের আর কোনো হ্যাংওভার রইল না। সে আমি সম্পূর্ণ স্বাধীন, যা ইচ্ছা হয় তাই করি। আর ততদিনে অরণ্যের অধিকার হিন্দিতে তো অনুবাদ হয়ে যায় 78 সালেই। আর অরণ্যের অধিকার লেখার পরে তার কিছু আর যেসব গল্প টল্প লিখেছিলাম, জগমোহনের মৃত্যু, দৌলতী, ওই বন্ডেড লেবার নিয়ে তো দৌলতী, পালামৌ, গহুমনি 3টে গল্প লিখেছিলাম। তখন ওখান থেকে রামেশ্বরম চিঠি লিখলো, একজন খুব অ্যাক্টিভিস্ট জার্নালিস্ট, যে দিদি তুমি পালামৌকে ভারতের ম্যাপে তুলে দিয়েছ। পলামু নামে যে বই, তাতে ওই বন্ডেড লেবার সংগঠন গড়ে ওঠার কথা আছে, দৌলতীতে আছে তার এক্সপ্লয়টেশন। পড়াশোনাও অনেক করেছিলাম, এটা কোথায় কি আছে। গান্ধী পিস ফাউন্ডেশন ও ন্যাশনাল লেবার ইনস্টিটিউট খুব ইনভেস্টিগেটিভ ভালো ভালো রিপোর্ট লিখেছিল। তার থেকেই সেক্সুয়ালি বন্ডেড লেবার করে রাখা এইটা পেয়েছিলাম। নৈরিতে মেঘ বলি, ভীষণ গল্প, খুবই নাম করেছিল। নৈরিতে মেঘের সবগুলো লেখায়, জগমোহনের মৃত্যু সহ। তারপরে পালামৌ শীর্ষক লেখাগুলো, পালামৌ, দৌলতী, গহুমনি, শিকার,
শিকার অনুবাদও হয়েছে, জল, এই সমস্ত লেখাই তাতেই ওদের ছিল যে পালামৌকে আমি ভারতের ম্যাপে তুলে দিয়েছি। কিন্তু এটা পালামৌ নয়, এটা হচ্ছে বাকি ভারতবর্ষ, তারই দর্পণ। এটা যে কথা আমি পালামৌ সম্পর্কে লিখেছি সে কথা বাকি ভারত সম্পর্কেও ঠিক সমানভাবেই প্রযোজ্য, এমনকি আমার রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কেও। এই একই বঞ্চনা, একই শোষণ, একই অবিচার চলছে চলছে চলছে, এ তো আজও দেখতে হচ্ছে। তার প্রথম লেখা যে ঝাঁসির রানী 56 সালে, সেটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক পত্রিকাতেই ধারাবাহিক বেরিয়েছিল এবং সেই প্রতিষ্ঠান থেকে তাঁর আরও কিছু 2টি গল্প এবং আরও কিছু ফিচার ধর্মী লেখাও বেরিয়েছিল। তারপরে তাদের সঙ্গে কোনো কারণে তার মত বা মনোমালিন্য হয় এবং তিনি সেই প্রতিষ্ঠানে আর লেখেননি। কাজেই প্রতিষ্ঠানের যে পৃষ্ঠপোষকতা সেটা কিন্তু মহাশ্বেতা দেবী পাননি। আবার জ্ঞানপীঠ এবং সাহিত্য একাডেমি পুরস্কার সহ মহাশ্বেতা দেবী কিন্তু অন্যান্য সর্বভারতীয় অনেক পুরস্কার সম্মাননা পেয়েছেন। কিন্তু মজার কথা হলো যে তিনি যেই রাজ্যের অধিবাসী সেই রাজ্য সরকারের কোনো পুরস্কার কিন্তু তিনি পাননি। অর্থাৎ একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে একদিকে প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা, অন্যদিকে সরকারি বদান্যতা, এই দুটোকে দুপাশে সরিয়ে রেখে মাঝখান দিয়ে পথ করে গত 50 বছর ধরে মহাশ্বেতা দেবী নিজেকে মহাশ্বেতা দেবী রূপে প্রতিষ্ঠিত করেছেন। যখন আমাদের এখানে সিনেমা পত্রিকাগুলো বেরোয়, সেই পত্রিকা যেমন প্রসাদ বা উল্টো রথ কি সিনেমা জগৎ, তখন আমরা যারা একটু ওই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি, হয় সাহিত্য টাহিত্য নিয়ে নাড়াচাড়া করি, তাদের কাছে কিন্তু এই সিনেমা পত্রিকায় লেখাটা কিরকম একটা না কুচু ব্যাপার ছিল, যে সিনেমা পত্রিকায় আবার সিরিয়াস লেখা হয় নাকি। কিন্তু মহাশ্বেতা দেবী এই ধারণাটা ভেঙেছিলেন। তাঁর সবচেয়ে পঠিত এবং বিখ্যাত লেখা 1084 মা কিন্তু প্রসাদ পত্রিকায় বেরিয়েছিল, সিনেমার কাগজ। কিন্তু 80-র দশক থেকে আমরা একটা খুব বিরাট একটা পরিবর্তন দেখি, সেটা হচ্ছে যে উনি যাদের নিয়ে লেখেন তাদের নিয়ে কাজ করতে শুরু করলেন। অর্থাৎ এই সময়টা তাকে বলা যেতে পারে যে কর্মী লেখক, ইংরেজিতে যেটাকে আমরা রাইটার অ্যাক্টিভিস্ট বলি, সেই ভূমিকায় তাকে দেখা গেল। অর্থাৎ ধরুন পুরুলিয়া, মেদিনীপুর, পালামৌ, এইখানকার যে সমস্ত আদিবাসী, খেরিয়া শবর, অন্যান্য, তাদের জীবনের মধ্যে তিনি প্রবেশ করে গেলেন। আমার এই অ্যাক্টিভিজম, জনসাধারণের সঙ্গে কাজ করা, এদের মধ্যে সংগঠন গড়ে তোলা, সব জায়গাতে আমি একটা কথাই বলেছি, তোমরা নিজেরা সংগঠন গড়ে তোলো। মুন্ডাদের মধ্যে সংগঠন গড়া গিয়েছিল, মুন্ডা সমাজ সুগার গঠা নামে একটা। লোধাদের মধ্যে গিয়ে দেখলাম তাদের মধ্যে অনেক অনেক সংগঠন হয়েছে। খেরিয়া সবর সংগঠন, ওখানে যারা আছে তারা তো খুবই ডেডিকেটেড, যারা সমিতি চালায়, সবররাও তার মধ্যে আছে। তারা ওই একটার পর একটা প্রজেক্ট আনছে গভর্নমেন্টের ঘর থেকে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করছে। সবরদের কোনো জবাব নেই। আর মেয়েদের বিষয়ে স্বাধীনতা, আমি তো এমনিতেই বলি যে আদিবাসী সমাজ আমাদের থেকে অনেক সভ্য, পণ প্রথা নেই, মেয়েদের অত অবমাননা নেই। অন্যান্য সমাজে হয়তো কিছু ঢুকেছে। পত্রিকায় এদের দিয়েই লেখানো একটা, তোমার কথা তুমি লেখো, বেশিরভাগ আত্মজীবনী হিসেবে আসতো, সংঘবদ্ধভাবে নিজেদের আর্জি আবেদন জানাও, লেখো। পত্রিকা ওদের জন্য খোলা, সবাই লেখা চেপেছে। মহাশ্বেতা দেবীর ছোটদের নিয়ে লেখায় পাওয়া যায় মূলত 3 ধরনের বিষয়। 1, তাঁর পারিবারিক ঘটনার বিভিন্ন মজাদার কাহিনী। 2, সামাজিক অন্যায়ের ছবি ছোটদের সামনে তুলে ধরা, নেহাতি রূপকথায় না ভুলিয়ে বাস্তবকে তাদের সামনে প্রকাশ করা তাদেরই মতো করে। আর 3 আছে পাঠ্যপুস্তক। নানা সময়ে বিভিন্ন প্রকাশনী থেকে তাঁর লেখা বই প্রকাশিত হয়ে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে।
খবরের কাগজেও সেই সময় থেকে লিখতে আরম্ভ করি, কিছুকাল পরে থেকে। আগে বসুমতী, তারপরে যুগান্তর, তারপরে বর্তমান, আজকাল লিখি আজকালে। বন্ডেড লেবারদের কাজ নিয়ে বা লোধাদের নিয়ে আমি ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলিতেও লিখেছি, বিজনেস স্ট্যান্ডার্ডেও লিখেছি, সানডেতেও লিখেছি, এসব লিখেছি। এখন আর অত ইংরেজিতে জার্নালিজম করি না। সাংবাদিকতাও যে এক সামাজিক দায়িত্ব, এটা তাঁর লেখাতেই বারংবার প্রমাণিত। শুধু বাংলা বিহারই নয়, সমস্ত ভারতবর্ষই তাঁর সাহিত্যের পটভূমি। তাই তিনি কোনো অর্থেই শুধু বাঙালি লেখক নন, ভারতীয়ত্বই তাঁর প্রকৃত পরিচয়। দেশ বিদেশের নানা ভাষায় তাই তাঁর গল্প, উপন্যাস অনূদিত হয়েছে এবং আজও হচ্ছে। উর্বশী ও জনি 1975 সালে বেতার জগতে বেরিয়েছিল। জনি একজন ভেন্ট্রিলোকুইস্ট, উর্বশী হচ্ছে তার ডামি। উর্বশীর গলায় জনি সমস্ত গান করে, কথা বলে, ইত্যাদি ইত্যাদি, পাবলিককে ফেস করে। জনির গলায় ক্যান্সার, জনি আর কথা বলতে পারছে না। এটা এমার্জেন্সি সেই কথা মনে রেখে লেখা যে প্রেস গ্যাগ করে এমার্জেন্সির সময় কেন্দ্রীয় সরকার মানুষের গলা বন্ধ করে দিতে চেয়েছিল। Red sails in the sunset, we are on the sea. Oh, tell me, my loved one, to come quickly to me. বাহারে বাহা, গলা ভেঙে বসে গেছে যে গো আজ লাগরদের উৎপাতে। তবে বাত করো, তোমরা শুধাও। আরে উর্বশী, 1000 টাকা পেলে কি করবে গো? আমি আর জানি ফুর্তি করব। পয়সা দিয়ে ঢুকেছি, তোমার কথা শুনতে পেয়েছি না জানো? উর্বশী চুপ করে রইল। জনির চোখে আতঙ্ক। উর্বশী কথা বলে না কেন? কা হুয়া উর্বশী? উর্বশী নিরুত্তর। কা হুয়া, খেল খতম তো করো। উর্বশী তার অভ্যস্ত কোমল মধুর গলা ভুলে গেল। সহসা উর্বশী চেঁচিয়ে উঠল, বড় বিস্মর, ফ্যাঁসফেঁসে কান্না ভরা আর্ত গলায় চেঁচিয়ে উঠল উর্বশী, আমি ভালো নেই গো, মোর গলা বন্ধ হয়ে গেছে, আর আমি হাসবো না গো, গান গাইবো না, বাতচিত করবো না গো পাবলিক। সুখের চিড়িয়া যে ধরে এনে তোমাদের দিত, যে ধরে আনতো সুখ কি চিড়িয়া, সে উর্বশী আর সুখে লাই গো। পাবলিক হতবাক। রুদ্ধ প্রায় বিস্মর গলায় উর্বশী বলল, মোর গলা যে চলে গেল, আমি আর ভালো নাই, ভালো নাই, ভালো নাই, ভালো নাই গো বলে উর্বশী বুক ফাটিয়ে চেঁচিয়ে উঠল। কিন্তু হঠাৎ কান্নাটা, চিৎকারটা থেমে গেল। পর্দা পড়ে গেল। সন্ত্রস্ত আতঙ্কিত পাবলিকের ঠেলাঠেলি, চিৎকার, ভীষণ 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 চিৎকার করলো সকলে। কি হলো, কি হলো? ভেতরে কি ভাঙছে, চুরছে, দমাস দমাস শব্দ। বিভ্রান্ত, কৌতূহলী, আতঙ্কিত জনতা স্টেজে উঠে পড়ল, পর্দা ছিঁড়ে ফেলল। তারপর সব কোলাহল থেমে গেল। নৈঃশব্দ, নৈঃশব্দ, নৈঃশব্দ। আমার বিশ্বাস নির্মাণে, নির্মিতিতে যা আজও শিখছি। আবার যে উপাদান বই পড়ে, লোকবৃত্তির সঙ্গে পরিচয়ে, পায়ে হেঁটে ঘুরে জোগাড় করি, তা আমার মনে কিমিয়াকৃত হয়ে যায়। কিমিতি শব্দটির মধ্যে জাদুর ভাবটিও আছে। প্রত্যক্ষ অভিজ্ঞতা সবসময় দরকার করে না, সাধ্যের বৃত্তই ছোট।
সেই বৃত্তের মধ্যে বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে চেষ্টা করি। এই পরিশ্রম ও অন্বেষা, নিয়ত শেখা, এ তো আজও ফুরোয়নি। আমি মনে করি না প্রত্যক্ষ অভিজ্ঞতাই শেষ কথা। আমি কোথাও পৌঁছতে চাই বলেই পথ হাঁটছি। পাঠে আহরণে সতত সচেতন মনে লেখার বিষয়টিকে ধরতে চেষ্টা করছি। এমতো অভিজ্ঞতাতেই আমার বিশ্বাস। এগুলো না হয়ে গেলে আমিও না হয়ে যাব।